নমস্কার, আমি অনুত্তমা। টাকার লোভ কি করে বলবো? আবারও আপনাদের প্রশ্ন এবং আমাদের সমবেত পথ চলা, উত্তরের অন্বেষণ এই পর্বে এগোবে। আমাদের এই সময়টাই বড় গোলমেলে। আমরা গত বেশ কিছু সপ্তাহ ধরে টাকার এমন এক রূপ দেখেছি যা আমাদের শঙ্কিত করেছে, যা আমাদের লজ্জিত করেছে, আমরা অস্বস্তি বোধ করেছি, রেগে গেছি। তার একটা সার্বিক প্রেক্ষাপট আছে। কিন্তু আজকের যে বিষয়, তাতে আমরা মূলত নিয়ে আসবো আমাদের নিজেদের সঙ্গে টাকার সম্পর্কের এমন কিছু দিককে যেখানে বিপত্তির সম্ভাবনা থেকে যায়। আমরা অনেক সময় নিজের সঙ্গেও নিজে সে সংলাপে আসছি না, কিন্তু এই সামগ্রিক বিপদ, অনেক সময় অন্যের বিপদ, অন্যের জীবনে ঘনিয়ে আসা সংকট আমাকে আমার সংকট হতে পারের দিকে তাকাতে বাধ্য করে। আমরা সেই জন্যই এই বিষয়টি বেছে নিয়েছি এবং যথারীতি আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রেখেছেন আমাদের কাছে। চলে আসি প্রথম চিঠিতে। লিখছেন দেবশ্রী। দেবশ্রী বলছেন, আমি প্রফেশনালি খুব সফল, শারীরিকভাবে আমার অসুস্থতা আছে যাতে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম আমার প্রয়োজন। আমার কাছে কাজের প্রচুর সুযোগ, আমি কিন্তু শরীরকে এক্সস্ট করেও অনেক সময় সে কাজ করে চলেছি। আমি কোনো সুযোগ হাতছাড়া করতে পারি না। আমি বুঝতে পারি আমার শরীর পারমিট করছে না, কিন্তু তারপরেও অর্থ উপার্জনের একটা আসক্তি আমি টের পাচ্ছি। আমি অর্থ উপার্জন থেকে নিজেকে সরাতে পারছি না। উনি এও আমাদের জানিয়েছেন যে আইন বিরুদ্ধ কিছু করার মাধ্যমে উপার্জন আমি স্বপ্নেও ভাবতে পারি না, কিন্তু শরীরকে যেভাবে এক্সস্ট করে অর্থের পেছনে দৌড়চ্ছি, এও তো এক ধরনের টাকার লোভ। এ বিষয়ে যদি কিছু বলেন। টাকার লোভ নিয়ে আরও একটি প্রশ্ন রেখেছেন রমেন দাস বারাসাত থেকে। রমেন আমাদের বলছেন যে আমি যা করতে ভালোবাসি, যা করলে আমি আরাম পেতাম, পারছি না তো করতে। আমার অনেক সামগ্রিক দায়িত্ব আছে, যেমন রমেন বলছেন সংসার, মায়ের অসুস্থতা, যাবতীয় খরচ সামলানো। টাকার প্রয়োজন আমি অস্বীকার করছি না, কিন্তু এই টাকার প্রয়োজনের পেছনে ছুটতে গিয়েও আমার মতন করে বাঁচা হচ্ছে না। উনি এও বলেছেন রাশি রাশি টাকা, অনেকের অনেক অনেক পাওয়ার মধ্যে আমার নিজেকে বড্ড হতাশাগ্রস্ত লাগে, ব্যর্থ লাগে। কি করি বলুন তো? এই দুটি প্রশ্ন নিয়ে আমাদের আজকের পর্বটি শুরু করব, তারপর বাকি অনেক তাত্ত্বিক প্রশ্নও আছে, তাতেও ঢুকবো। দেবশ্রী এবং রমেনের প্রশ্নের মধ্যে দিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ দিক আমাদের উঠে আসছে একেবারে পর্বের গোড়াতেই। টাকার প্রয়োজন আছে। টাকার যে প্রয়োজন আছে, এ যে অপ্রয়োজনীয় নয়, সে আমরা প্রত্যেকে জানি। এমনকি দেখবেন একটা শিশুও, তাকে যখন টাকা দেওয়া হয় তার একটা আনন্দ হয়, এটা আমার টাকা। কারণ সে দেখেছে বাড়ির বড়রাও কিরকম টাকাকে গুরুত্ব দিয়ে থাকে। কিন্তু লোভ আর প্রয়োজন, এই দুটো শব্দকে একটু আমরা আলাদা করে যদি বুঝি। আমার প্রয়োজন অনেক কিছুর প্রতি থাকতে পারে, সেখানে টাকার একটা বিরাট গুরুত্ব আছে, কারণ টাকা আমাদের আরও অনেক প্রয়োজনীয় সামগ্রী এনে দেয়। ঠিক যেমন রমেন লিখছেন যে আমার পরিবারে অন্যান্য দায়িত্ব, অসুস্থতার চিকিৎসা, সত্যি তো টাকা ছাড়া হবে কি করে বলুন তো? বা যখন দেবশ্রীও লিখছেন শরীর ভাঙছে তবু আমি নিজেকে আটকাতে পারছি না, কারণ টাকা আমাদের সেই সুখ এনে দিতে পারে, সেই নিরাপত্তা এনে দিতে পারে যা আর কোনো কিছুর মাধ্যমে কিন্তু আমরা পাচ্ছি না। এ বড় কঠিন বাস্তব সত্য, সমস্ত সমাজের ক্ষেত্রে এই সত্য আমরা জানি। লোভের যদি একেবারে সংজ্ঞার জায়গা থেকে দেখি, লোভ তখনই জন্মায় যখন আমার মনে হচ্ছে আমার প্রয়োজন দিয়ে আর আমি আগমনকে বাঁধতে পারছি না। অর্থাৎ এ যেন এক অতৃপ্ত তাড়না। এই অতৃপ্ত জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি যতই পাই না কেন, আমার মনে হচ্ছে না আমি তৃপ্তি পাচ্ছি, আমার মনে হচ্ছে আমার আরও 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 প্রয়োজন। এবং এই আরোর প্রয়োজনটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে যখন আমি কি পথ দিয়ে আর সে আরোতে পৌঁছচ্ছি, এই বিবেচনা বোধ আমার গুলিয়ে যাচ্ছে। তিনটি জায়গা এখানে আলাদা করে উল্লেখ করার। এক হচ্ছে আমি কি পথে উপার্জন করছি, আমি কিভাবে সেটা ব্যয় করার কথা ভাবছি। তিন, আমি কিভাবে সে টাকা সংরক্ষণ করছি। এই যে তিনটি ধাপ, আমার উপার্জন, আমার ব্যয় এবং আমার টাকা সংরক্ষণ বা টাকার কিভাবে আমি বিকাশ ঘটাবো, কোথায় এইভাবে ইনভেস্ট করবো, এটাও অনেকে ভাবনা চিন্তা করেন। এই তিনটেরই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন আছে, কিন্তু এই তিনটিকেই আমি কতটা প্রয়োজনের নিরিখে দেখছি, আর কোথায় সেই প্রয়োজনের ঊর্ধ্বে গিয়ে আমি এমন কিছু আচরণে লিপ্ত হয়ে যাচ্ছি যেখানে সম্পত্তি আমার বিপত্তি হয়ে উঠতে পারে।
সম্পদ আমার বিপদ হয়ে উঠতে পারে। এইখানে লোভের ট্র্যাপ থেকে যায়। যেমন ধরা যাক আমার যে টাকার সংরক্ষণের উপায়, সেখানে আমার নির্দিষ্ট পরিমাণে ট্যাক্স দিয়েই তো সংরক্ষণ করার কথা। আমি টাকা নিয়ে এমন এক মানসিক স্তরে পৌঁছে যাচ্ছি যে আমার যাই আসুক আমার আর হাত থেকে বার করতে ইচ্ছে করছে না। আমি ফাঁক ফোকর খুঁজছি। আমার সারাক্ষণ মনে হচ্ছে এইটা ফাঁকি দিয়ে ওইটা করে যদি আরেকটু টাকা আমার কাছে জমিয়ে রাখা যায়। অনেকে দেখবেন আছেন যারা টাকা যতই থাকুক খরচা করতে গেলে তাদের ভীষণ অস্বস্তি হয়। হোর্ডিং বিহেভিয়ার আমরা যেটাকে বলে থাকি, অর্থাৎ টাকা আঁকড়ে তারা আনন্দ পান। তারা যে টাকাকে খুব একটা ভোগও করে উঠছেন তাও কিন্তু নয়, মানে মাঝে মাঝে ব্যাংক ব্যালেন্স দেখে বড় আনন্দ হয়। কারোর কারোর আবার ব্যাংকেও টাকা থাকে না, আমরা সম্প্রতি দেখেছি। ঘরের মধ্যে আছে জেনে আনন্দ হয়। সেখান থেকে কি বিরাট গোলমালে পড়ে যেতে পারি ওই বোধ তখন কাজ করে না, কারণ আসক্তি বা লোভ আমার ঝুঁকি বুঝতে পারার বোধ শক্তিকে গুলিয়ে দিতে পারে। আমরা অনেক ক্ষেত্রে টাকার লোভ নিয়ে যখন বিভিন্ন রকমের গবেষণা হয়েছে আমরা দেখেছি সেখানে রিস্ক টেকিং বিহেভিয়ার বেড়ে যায়। আমরা কিন্তু বুঝতে পারছি না যে আমি আইনকে কতটা ঠেলছি। আবার টাকা উপার্জনের ক্ষেত্রেও সে কথা সত্য। ধরুন আমি যে কাজ করছি তার বিনিময়ে আমার কিছু টাকা পাওয়ার কথা, কিন্তু আমি কি সত্যি যে কাজ করছি তার জন্যই নিচ্ছি টাকা, নাকি এমন কিছু পথ নিয়ে ফেলছি যে পথে আমার টাকা উপার্জন করা অনৈতিক আমিও জানি, শিখে বড় হয়েছি, জেনে বড় হয়েছি, কিন্তু কোথাও তখন মনে হতে শুরু করছে অমুকও তো করে, ও তো করে। এই যে রমেন বলেছেন এ কথা খুব সত্য, অন্যের পাওয়া নিয়ে আমার মধ্যে তখন কোথাও এমন এক হতাশা তৈরি হচ্ছে, আমার মনে হতে পারে আমি বা কম কিসে। এবং আমাদের না তখন এই টাকাকে ঘুরপথে উপার্জন, অনৈতিক পথে উপার্জন, এমনকি আইন লঙ্ঘন করে উপার্জনের জন্য আমরা নানান অজুহাত তৈরি করে নিতে পারি। যেমন আমি বিশ্বাস করতে শুরু করতে পারি যে পৃথিবীর সার্বিক সুখ একমাত্র টাকাই এনে দিতে পারে। টাকা দিয়ে আমি প্রতিপত্তি পেতে পারি, ক্ষমতা পেতে পারি, আমার যে ধরনের জীবনযাত্রা প্রয়োজন শুধুমাত্র টাকা দিয়ে পেতে পারি। আমি যার সঙ্গে সম্পর্কে যেতে চাই টাকা থাকলে পেতে পারি। এই বোধগুলো আমাদের যখন আসে তখন আমরা টাকার মূল্য দিয়ে টাকাকে দেখছি না, তার উপর এক এমন গুরুত্ব আরোপ করে দিচ্ছি যে গুরুত্বের মধ্যে অনেক সময় সত্যতা না থাকতে পারে, ভ্রান্তিও থাকতে পারে। এমন হতেই পারে যে আমি যে ভীষণ গোলমালের পথে উপার্জন করে ফেললাম, এই গোলমালের পথ নিয়েছিলাম বলেই কিন্তু সমাজের চোখে আমি অনেকখানি ছোট হয়ে গেলাম, আমি আইনের চোখে অপরাধী হয়ে গেলাম। আমি কিন্তু উপার্জনের পথ যখন গুলিয়ে ফেলছি তখন আর এটা ভাবছি না। আমার মনে হয়েছিল যে আমি ওই সমস্ত পেয়ে যাচ্ছি টাকা দিয়ে, আমি দেখলাম না যে পথে টাকার দিকে আমি ছুটলাম, আমার লোভ আমায় ছুটিয়ে নিয়ে গেল, তাতেই সবটা একসঙ্গে হারিয়ে যেতে পারে। আমাদের এই দ্বন্দ্বগুলো কোথাও স্তিমিত হয়ে আসে। নিজের ভেতরের যে একটা নৈতিকতার বাঁধ, সে বাঁধ আমাদের ভেঙে পড়তে থাকে, লোভ তা করতে পারে। আসক্তি আমাদের বিবেচনা শক্তিকে গুলিয়ে দিতে পারে। লোভের সমস্যা সেইখানে। টাকার প্রয়োজন দিয়ে যদি টাকাকে আমরা দেখি তাহলে কিন্তু আমাদের এতটা গোলমাল হয় না। দেবশ্রীকে বলবো, রমেনকে বলবো, সরাসরি এবার আপনাদের দুজনের উত্তরে আসি। দেবশ্রী, টাকা নিশ্চয়ই প্রয়োজন আছে, কিন্তু স্বাস্থ্য এক এমন সম্পদ যা যদি সত্যি ভেঙে যায় না তাকে রিপ্লেস করা যায় না। মানে আমি যদি মনে করি এখন আগামী 1 মাস আমি একটু কম উপার্জন করব, আপনি বলেছেন আপনার অনেক ক্ষমতা আছে টাকা রোজগার করার, সুযোগ সুবিধে আছে, সেটা না আপনি আবার 1 মাস পরেও হয়তো পাবেন, কারণ আপনার মেধা, আপনার যা কাজ করবার ক্ষমতা, আপনার যা যোগ্যতা সেগুলো তো চলে যাচ্ছে না। কিন্তু যদি আপনার স্বাস্থ্য ভেঙে যায়, আপনি যে টাকাটা উপার্জন করছেন সে টাকাটা নিয়েও কিন্তু আপনি জীবনে ভালো থাকতে পারছেন না। এবং একথাও সত্য, আমাদের অনেক অনেক টাকা থাকলেও এমন কিছু অসুখ আছে যার কাছে আমরা কিন্তু বারংবার নতি স্বীকার করছি, এবং এমন অনেক অসুখ আছে যা আমাদের জীবনযাত্রার অনিয়মের সঙ্গে জুড়ে যায়। আমরা যদি সেখানে সেই সম্পদের দিকে একটু না তাকাই যা আমাদের শরীরের মধ্যে রয়েছে, আমাদের ভালো মন, ভালো শরীরের স্বাস্থ্যের উপযোগিতার মধ্যে রয়েছে, আমরা যদি সেই সম্পদের দিকে না তাকাই তাহলে আমরা এমন কিছুকে গুরুত্ব দিয়ে ফেলছি যা কিন্তু আসা যাওয়ার মধ্যে আছে, আর এমন কিছুর গুরুত্ব বুঝছি না যা গেলে আর আসে না। স্বাস্থ্য কিন্তু আমাদের ততটাই বিপন্নতার অবকাশ তৈরি করে দিতে পারে দেবশ্রী। আমি বলবো আপনি একটু রয়ে শোয়ে দেখুন। রমেনকেও বলবো কিছু ভালো লাগার কাজ আর কিছু নিহাতি উপার্জনের কাজের মধ্যে একটা ভারসাম্য আনা যায় কিনা দেখুন। আমি কিন্তু এমন অনেক মানুষকে জানি যারা কিছু কাজ করেন যেটা
একেবারে তার মনের মতো কাজ, সেখান থেকে হয়তো সেভাবে উপার্জন হয় না রমেন, কিন্তু কিছু কাজ রাখেন যা তার রুজি রোজগারের, যা দিয়ে সাংসারিক দায় দায়িত্ব তিনি পালন করবেন। আমরা কি কোথাও সেই ভারসাম্যে আসতে পারি? এমনও হতে পারে যে কিছু টাকা আরো সংরক্ষিত হওয়ার পর আমি হয়তো আমার ভালো লাগার কাজে নিজেকে আরো একটু নিয়োগ করতে পারলাম, এক্ষুনি পুরোটা পারছি না রমেন। আর যাদের অনেক অনেক আছে দেখছেন, তারা হয়তো জীবনে আর অন্যান্য সুখকে যতটা গুরুত্ব দিয়েছিলেন, আপনি সে মানুষটা নন। আপনার কাছে হয়তো জীবনে এমন কিছু করার মধ্যে আনন্দ আছে যার সঙ্গে টাকার যোগ নেই। আপনি আপনি তাই নিয়ে নিজেকে একটু দেখুন। আমি যখন অন্যের সঙ্গে তুলনা করছি, আমায় এটা জানতে হবে রমেন, ওর সিদ্ধান্ত ওর নিজের জীবনের নিডগুলোকে গুরুত্ব দিয়ে নিয়েছে। ওটা আমার নিড নাও হতে পারে, আমার চাহিদা নাও হতে পারে। দেবশ্রী এবং রমেন দুজনকেই বলার, আমার কতটা আমদানি আর আমার কতটা ব্যয় আমরা একটু বসে শান্ত হয়ে দেখি। তার মধ্যে কোনটার বিনিময়ে কতটা আমি আমদানি করছি, আমার স্বাস্থ্যের ক্ষতির বিনিময়ে আমি কতটা আনছি, আমার মনের যন্ত্রণার বিনিময়ে আমি কতটা আনছি, এখানে কোথাও একটু বদল আনা যায় কিনা দেখি। আমি গোটাটা ছেড়ে দিতে বলছি না, আমি বলছি না যে আমরা নিজেকে বঞ্চিত করব, কিন্তু কিঞ্চিত বদল কি সম্ভব? সম্ভব কি দেবশ্রী? সম্ভব কি রমেন? সেইটা যদি একটু আমরা ভাবতে পারি, তাহলে আমার নিজের পাওয়াটাকেও অনেক বেশি উদযাপন করা সম্ভব হবে। আর অন্যের পাওয়া নিয়ে আমার মধ্যে যে যন্ত্রণা তৈরি হচ্ছে, তার সঙ্গে সহবাস সহজ হতে পারে। ক্যামেলিয়া একটি প্রশ্ন রেখেছেন, যে প্রশ্নটা আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ টাকার সঙ্গে আমাদের কিভাবে সম্পর্ক নিরূপিত হবে তা কিন্তু শুরু হয়ে যায় আমাদের শৈশব থেকে। ক্যামেলিয়া লিখছেন, এই টাকার লোভ বিষয়টা কি শুধু পরিণত বয়সেই আসবে? আমরা তো বহু সময় দেখেছি পরিবারের মধ্যে এমন কিছু ভাষা ব্যবহৃত হচ্ছে, মা বাবা এমন কিছু কথা বলছেন যেখানে শিশুর মধ্যে টাকার লোভ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ক্যামেলিয়া বলছেন, অনেক সময় পরিবারে বলতে শুনেছি, তুই বড় হয়ে অমুক হবি, ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি, কারণ তাতে বেশি রোজগার করতে পারবি, কিংবা এমন কোনো পেশা নিস না যেখানে রোজগারের সম্ভাবনা কম। তাহলে গোটাটাই তো রোজগারের নিরিখে একটা শিশুকে ছোট থেকেই শিখিয়ে দেওয়া হচ্ছে। কতজন অভিভাবক আদতে বলেন তার সন্তানকে যে বড় হয়ে ভালো মানুষ হও, একজন অনেস্ট মানুষ হও, নিজের পছন্দের কাজ বা জীবিকাকে বেছে নে? সেই পেশাকেও গুরুত্ব দিয়ে দেখা হয় না পরিবারে, যে পেশা আমাদের টাকার কাছে নিয়ে যাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এই প্রশ্নের সঙ্গে কিছুটা জড়িত আরও একটি প্রশ্ন, নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি জানিয়েছেন যে ছোটবেলা থেকে যে পরিবেশে বড় হয়েছিলাম, আমি দেখেছি টাকা এবং সম্পত্তির জন্যে এক একটা বাড়ি যেন নরক হয়ে গেছে, সম্পর্ক ভেঙে গেছে। এবং এটা যিনি আমাদের চিঠি পাঠিয়েছেন তার একার বাড়ির ছবি নয়, আমরা অনেক অনেক পরিবারে গল্প দেখি, নিজেদের আত্মীয়দের মধ্যে নৈকট্য ভয়ঙ্করভাবে ভঙ্গুর হয়ে গেছে শুধুমাত্র সম্পত্তির লড়াইতে। কেউই এখনো পাচ্ছেন না, ওটা চলছে তো চলছে কোর্টে, কিন্তু সম্পর্কগুলোও কিন্তু স্টে অর্ডারে আছে। এ এক ভয়ানক ছবি। উনি একথাও লিখেছেন যে এই যে দীর্ঘ টাকা নিয়ে লড়াই, এর মধ্যে দিয়ে যেতে যেতে ওর মধ্যে কিছু প্রশ্ন জাগছে। উনি আমাদের বলছেন যে এই যে বারংবার আমরা এর কাছে নতি স্বীকার করে নিচ্ছি, উনি পুঁজিবাদের কথা এনেছেন, তার কাছে নতি স্বীকার করে নিচ্ছি, কখনো কোম্পানির কাছে নতি স্বীকার করে নিচ্ছি, এর কারণ কি? আমরা তো দেখছি এর বিপদের দিকটা, তথাপি কেন আমরা আমাদের আটকাতে পারছি না? আমি পরিবারের ভূমিকার জায়গাটায় আসবো, এবং তারপরে যিনি পুঁজিবাদের প্রশ্ন এনেছেন তার প্রশ্নের সঙ্গে আরও কিছু প্রশ্ন জুড়ব, কারণ এই নিয়ে প্রশ্ন আপনারা আরও অনেকে রেখেছেন। আমি ক্যামেলিয়াকে বলবো, ক্যামেলিয়া, এই যে জায়গাটা তুমি উল্লেখ করেছো, এই জায়গাটা কিন্তু ভারী সত্য। সত্যিই তো আমরা পরিবারের ভাষার প্রয়োগ দেখি। আবারও বলবো, আমি সেই মা, সেই বাবা, সেই আত্মীয়দেরও পুরোপুরি দায়ী করতে পারি না। তারাও তো এই সমাজ থেকেই উঠে আসছেন যেখানে তারা দেখছেন যে আমার সন্তান যদি পরবর্তীকালে আর্থিকভাবে সচ্ছল হতে না পারে, তাহলে কিন্তু তার সমস্যা হবে। আমরা অনেক সময় এ কথা তো বলতে শুনি যে আমার সন্তান এখনো না কিছু করে উঠতে পারলো না। এই কিছু করে উঠতে পারলো নার মধ্যে আদতে কাজ থাকে না, থাকে চাকরি। আমরা কাজ আর চাকরিকে সমার্থক ভাবি ঠিকই, সমার্থক তো নয়। সেই সন্তানও হয়তো অন্য কিছু করছে, যেমন রমেন লিখেছেন আমাদের, রমেন ওর ভালোবাসার কিছু কাজ করতে চান, কিন্তু তাতে যদি আর্থিক উপার্জন না থাকে, পরিবারে দুশ্চিন্তা আসে বই কি। আমার মনে হয় এখানে না পরিবারের মধ্যেও আমাদের ভাষায় যদি আরও কিছু নতুন সংযোজন আনতে পারি। যেমন আমি যখন টাকা নিয়ে কথা বলবো, পেশা নিয়ে কথা বলবো, আমি সব দিকটাই বলবো।
প্রথমত আমি যারা অভিভাবকরা রয়েছেন তাদের বলবো, ধরুন আমরা আজকে এই সময় দাঁড়িয়ে যখন আমাদের সন্তানকে বড় করছি, যে কটা পেশার বিকল্প দেখতে পাচ্ছি, ও যতদিনে বড় হবে আরও অনেক পেশা তৈরি হয়ে যাবে। কিন্তু এই যে ডাক্তার ইঞ্জিনিয়ারের কথা লিখেছে ক্যামেলিয়া, একটা সময় সত্যিই মনে করা হতো এইগুলিই বোধহয় পেশা, বা অমুক ধরনের চাকরি করতে পারলেই বোধহয় তোমার একটা সুষ্ঠু ইনকাম হবে। তা কিন্তু এখনকার ছবি আর নয়, তাতে ইতিমধ্যেই বদল এসেছে। আমরা ধরে নিতে পারি বদল আরও আসবে। এমন কোনো প্রশিক্ষণ কেউ পেতে পারে যে প্রশিক্ষণ দিয়ে তিনি একটা খুব অভিনব কাজ করলেন এবং হয়তো উপার্জন করলেন। আমার মনে হয় সেখানে যদি আমি আমার সন্তানকে ওর কি ভালো লাগে, ওর কোথায় অ্যাপটিটিউড, ওর কোথায় দক্ষতা, ওর কোথায় যোগ্যতা আছে, সেই অনুসারে কোথায় কোথায় প্রশিক্ষণ দেওয়া হয়, এই নিয়ে যদি একটু উদ্বুদ্ধ করতে পারি, এই নিয়ে ওর সঙ্গে যদি একটু সংলাপে আসতে পারি। 2, টাকা নিয়েও যখন ওর সঙ্গে সংলাপে আসছি, আমরা যদি এই একটু আগে যে কথাগুলো বলছিলাম, কোথায় টাকা প্রয়োজন আর কোথায় টাকা আমাকে লোভের দিকে ঠেলে দিতে পারে, এই বিভাজনের আন্ডারস্ট্যান্ডিংয়ে যদি ওকে একটু আনতে পারি। এই বিভাজনের আন্ডারস্ট্যান্ডিং আমরা অভিভাবকরা যে সবসময় নিজেদের মধ্যে খুব স্বচ্ছভাবে রাখি তা নয়, কঠিন। কিন্তু সংলাপটা শুরু হোক, সংলাপটা চলুক। আমি আমার সন্তানকে যদি বলতে পারি, এই যে দেখো তোমাকে এই টাকাটা দেওয়া হলো, এই টাকাটা কিন্তু তোমাকে 1 মাস ধরে নিয়ে এগোতে হবে। তুমি যদি এক্ষুনি পুরোটা খরচ করে ফেলো তাহলে কিন্তু তুমি আবার পরের মাসে পাবে। আমরা পকেট মানি দেওয়ার ক্ষেত্রে এটা শুরু করতে পারি। আমরা যা দিচ্ছি সেটা শুধুই ওর, এই ভাবনা থেকে যদি ওকে একটু সরাতে পারি, সেটা শুধু টাকা নিয়ে নয়, সেটা কিন্তু লোভ থেকে সরে আসার প্রশিক্ষণে অন্যান্য আচরণের মধ্যে আমরা আনতে পারি। যেমন ধরা যাক বাড়িতে অনেক খাবার এলো, সে খাবারের সব থেকে ভালোটা সবসময় আমার সন্তানই পাবে না, আমিও পেতে পারি, আমার সঙ্গীও পেতে পারেন, বাড়িতে যিনি আমাদের সঙ্গে কাজ করছেন, আমাদের সহায়তা করেন, তিনিও পেতে পারেন। এটা ওকে জানতে হবে। তোমার ফেভারিটটা তুমি আগেই খপাত করে তুলে নিতে পারো না, কখনো কখনো পারো, কখনো কখনো আমরাও পারি। কখনো কখনো আমরা বাসে উঠলে জানলার ধারে সিট তোমার, কখনো কখনো আমার, কখনো কখনো অন্য কাউকে ছাড়তে হতে পারে। লোভ আমাদের ছাড়তে দেয় না, লোভ আমাদের শুধু আমারটাই হবে, আমার একারটাই হবে এই ভাষা শেখায়। আমাদের যদি লোভের সঙ্গে বোঝাপড়া শেখাতে হয়, আমাদের ছোট ছোট অপ্রাপ্তির সঙ্গে বোঝাপড়াও শেখাতে হবে সন্তানকে গোড়ার থেকে, শুধু টাকা দিয়ে নয়, আরও বিভিন্ন দিক থেকে। টাকা দিয়েও, যেমন আমার অনেক দিতে পারার ক্ষমতা থাকতে পারে, তার মানে এই নয় যে তোমার এই বয়সে এই সময়ে অতটাই পাওয়ার যোগ্যতা তৈরি হয়েছে। আমি অনেক অভিভাবককে কথা বলতে শুনেছি যে আমাদের সে ক্ষমতা আছে, ও চেয়েছে তাই ওকে দিয়েছি। আপনার আছে সে ক্ষমতা, থাকুক সে ক্ষমতা, শুভেচ্ছা সে ক্ষমতাকে, কিন্তু এটা তো ওর উপার্জন করা নয়। ও যদি পরবর্তীকালে এতে পুরোপুরি অভ্যস্ত হয়ে যায়, তখন কিন্তু ওর মনে হবে যেন তেন প্রকারেণ আমি পাবো। লোভের ট্র্যাপ ওইখানে। আমি তখন আর কি পথে পাচ্ছি, কাকে বঞ্চিত করে পাচ্ছি, কোন দুর্নীতির রাস্তা দিয়ে পাচ্ছি, কার ওপর জুলুম খাটিয়ে পাচ্ছি, কিচ্ছু কাজ করছে না, পেতে হবে টুকু কাজ করছে। এবং এমন এক অধিকার বোধ চলে আসছে টাকা নিয়ে, যেখানে আমি মনে করছি এটা আমার প্রাপ্য, আমাকে তোমায় দিতেই হবে, আমার প্রাপ্য আমাকে দিতেই হবে। এই ভাষার মধ্যে আমাদের লোভের ষড়যন্ত্র থেকে যাচ্ছে। এই ভাষা থেকে যদি আমার সন্তানকে সরাতে হয়, গোড়ার থেকে সংলাপে আনতে হবে। আপনি আচরি ধর্মর বিষয়টি তো আছেই। সে যদি দেখে আমি তাকে সরাচ্ছি, নিজে কিন্তু ওই ভাষাই প্রয়োগ করি, নিজে কিন্তু টাকা পয়সার বিষয়ে এই একই ধরনের আচরণে লিপ্ত হয়ে যায়, গোলমাল হয়ে যাবে। কারণ আমাদের সন্তানরা না আমাদের আয়নার প্রতিবিম্বর মতো ফিরিয়ে দেয়, যা আমরা দিচ্ছি ওরা কালকে আমাকে সেটাই ফেরত দিতে পারে। আরেকটি কথা এখানে সংযোগ করব, ক্যামেলিয়ার চিঠির প্রসঙ্গে মনে এলো। আমরা না অনেক সময় যখন সে পড়াশোনা করছে বা অন্য কোনো কাজ করছে, আমরা বলি তুমি তোমার কাজ করো, বাকিটা নিয়ে তোমায় ভাবতে হবে না। হয়তো পরিবারে কেউ অসুস্থ, সংসারে অন্য কোনো গোলমাল চলছে, আমরা তাকে শুধুই তার কাজটা করতে শেখাই। হয়তো ভাবি তা না করলে সে ডিস্ট্র্যাক্টেড হবে, বিক্ষিপ্ত হবে, পড়াশোনা থেকে সরে যাবে। কিন্তু এই একই আচরণ যখন পরবর্তীকালে সে তার চাকরি জীবনে গিয়ে করতে থাকে, সে শুধুই উপার্জন করবে, সে শুধুই নিজের টুকুকে দেখবে, পরিবারে যার যাই হয়ে যাক তার কাছে কোনো সময় নেই, তখন কিন্তু এই আচরণ আমাদের বড্ড পীড়িত করে। আমরা একটু থেমে ভাবি, আসুন এই আচরণের বীজ আমরা কোথাও তার মধ্যে পুঁতে দিলাম কিনা। তুমি শুধু তোমারটাই দেখবে, এই ভাষার মধ্যেও কিন্তু আমার আর বাকিদের প্রতি কোনো কনসিডারেশন না থাকার একটা পাঠ তৈরি হয়ে যায়। আমি শুধু আমারটাই দেখব না, আমি আমারটাও দেখব, এই ওকারটুকু থাকুক।
এইটা যদি আমরা একটু রাখতে পারি, তাহলে না আবারও ওই কোনখানে আমি টাকার কাছে প্রয়োজন মানব আর কোনখানে টাকার প্রতি অধিক গুরুত্ব দিতে গিয়ে আমি বাকি গোলমাল বাঁধিয়ে ফেলছি, এই দুটোর মধ্যে আমিও সীমারেখা টানতে পারবো। যিনি নাম প্রকাশে অনিচ্ছুক তাকে বলবো, এই যে পুঁজিবাদের প্রশ্ন আপনি তুলেছেন, এই যে কোম্পানির কাছে আমাদের নথি স্বীকার, আমাদের সামগ্রিক ব্যবস্থার কাছে নথি স্বীকার, এ সত্যি এক বৃহত্তর তর্ক। পরিবারের মধ্যে কি ঘটবে, কার সঙ্গে কার সম্পত্তির বিবাদ চলবে, এ আমরা অনেক সময় নির্ধারণ করতে পারি না। আপনি একটি ভয়ানক লাইন লিখেছেন আপনার চিঠিতে, আমার পড়ে হৃদয় কেঁপে উঠল। আপনি লিখেছেন, এই বাড়িতে আমি আমার মূল্য নির্ধারিত হতেও দেখেছি। আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ আপনি এই কথা আমাদের জানিয়েছেন, কারণ এই লাইন লেখা সহজ নয়। এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলেও এই লাইন লেখা সহজ নয়, আপনি লিখেছেন আমাদের জন্য। যাকে এই অভিজ্ঞতা দিয়ে যেতে হয়েছে, তাকে কি পরিমাণ মানসিক ট্রমা যন্ত্রণার মধ্যে দিয়ে আজও যেতে হয় সম্পত্তির জন্য, টাকার লড়াইয়ের জন্য, এ কথা বোধহয় আমি ভাবতেও পারবো না। আমি আমার বোধ দিয়ে আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আমার আপনাকে এটুকু বলার, আপনার সুরক্ষা বলায় আপনি রচনা করার পথে আছেন বলে আমি আপনার সঙ্গে বিশ্বাস রাখি। আপনি লিখেছেন যে অনেকে আপনাকে বলেছে যে বাড়ি থেকে বেরিয়ে আয়, নিজের কাজ কর। আপনি হয়তো সেই জায়গাটাকে কোথাও গুরুত্ব দিচ্ছেন, কিন্তু আপনি কিছু বৃহত্তর প্রশ্ন রাখছেন। আমরা বৃহত্তরটাকে তো এক্ষুনি বদলাতে পারছি না, পরিবারের বাকিদের মানসিকতা বদলাতে পারছি না, সমাজে কোন তন্ত্র অধিষ্ঠিত হবে বদলাতে পারছি না। আমি আমারটুকুকে কিভাবে সেখানে আনতে পারি, এই লড়াই খুব কঠিন। কারণ যেখানে সামগ্রিকতায় একটা অন্য ভাষার আস্ফালন চলে, আমি একা একা আমার ভাষা বদলে আর কতটুকু যাব, এইটুকুই যাব। আচ্ছা, এইটুকুই যাই, এইটুকুকে নিশ্চিত করি। আমি আমার জীবনযাত্রায়, আমার জীবনচর্যায় কতটা গুরুত্ব দেব টাকাকে আর কতটা দেব না, টুকুকে অন্তত নির্ধারণ করি। আমি যদি আমার নিজের সেই পথটুকুকে নিজের মতন করে তৈরি করতে পারি, তাতে কি আমি সুরক্ষিত বোধ করছি? আমার যদি মনে হয় যে এই আত্মীয়দের সঙ্গে আমি যদি যোগাযোগও রাখি, সম্পত্তির প্রসঙ্গ এলে আমি বলবো ওটা আবার আমার বিষয় নয়, ওটা নিয়ে যাদের সঙ্গে তোমাদের গপ্প হলে ভালো হবে বাবা, তাদের সাথে কথা বলো, আই এম নট কাট আউট ফর ইট। বলুন সে ভাষা। কোন কোম্পানির কাছে কোন নৈতিকতায় কে কেন মাথা নত করছে, আমি এ নিয়ে জাজমেন্টাল হই না, কারণ আমি জানি না কার কতটা অসহায়তা রয়েছে। আপনিও হন না, আমি বিশ্বাস করি। আপনি একটা সামগ্রিক সিস্টেমকে প্রশ্ন তুলেছেন। আমি বলবো সেখানেও যদি আমরা একটু এভাবে দেখি যে আমায় যদি এই চাকরিটা করতে হয়, আমায় যদি এই কাজটাতে থাকতে হয়, আমি আমার মতন করে কোন জায়গাটাকে অন্তত নিশ্চিত করে আমার উপার্জনটা রাখতে পারি। আচ্ছা, এমনও যদি হয় যে আমার উপার্জনের জন্য হয়তো অনেক কিছুর সঙ্গে আমায় বোঝাপড়ায় আসতে হচ্ছে, তাতে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। আচ্ছা, যে উপার্জনটা আমার এলো, যে টাকাটা আমার এলো, আমি কি কিছু কিছু এমন খাতে সেটা ব্যয় করার কথা ভাবতে পারি যাতে আমার সামগ্রিক স্বস্তি আছে? এই যে একটু আগে বলছিলাম যে পরিবারের মধ্যে যে পাঠ দেওয়া হয়, সেখানে বন্টনের পাঠও খুব জরুরি। সুষম বন্টন হবে কি না আমি জানি না, যদি কখনো হয় সে ছবি হয়তো দেখবো আমরা, কিন্তু সুষম যদি নাও হয়, একটু অসম হোক, কিন্তু বন্টন তো হোক। আমারটুকু আমারই শুধু যেন না থাকে। আমি এমন অনেক মানুষকে জানি যে তিনি হয়তো তার উপার্জনের যে টাকাটা, তার কিছু অংশ এমন কিছু খাতে ব্যয় করছেন যেখানে তিনি জানেন এই মানুষগুলির ওটার প্রয়োজন আছে। আমরা এমন অনেক অর্গানাইজেশনও জানি যারা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি রাখে। হ্যাঁ, অনেকে বলবেন সেখানে তাদের ট্যাক্সের গল্প থাকে, হয়তো থাকে, কিন্তু সেইখানে তাদের স্বার্থ থাকলেও যে খাতে কিছুটা ব্যয় হলো, কিছু মানুষ তো উপকৃত হলো। আমরা একটু সেইটারও পরিসর তৈরি করতে পারি কিনা দেখি। দেখুন, কিছু সিস্টেমের কিছু গলদ তো থাকবেই, এবং যে কোনো সিস্টেমই কিন্তু তার কিছু না কিছু উল্টো দিক আমাদের সামনে তুলে ধরে কিছুদিন চলার পরেই। আমরা তো সামগ্রিক বদল আনতে পারছি না, কিন্তু বৃহত্তরকে যখন বদলাতে পারি না, আমার অন্তরতরকে কি একটু সুরক্ষিত করতে পারি? সেই চেষ্টায় কি নিযুক্ত হওয়া যায়? সরোজ রায় আমাদের চিঠি পাঠিয়েছেন কালিকাপুর থেকে। সরোজ লিখছেন, লোভ কথাটাই তো নেতিবাচক, খারাপ দিক নিয়ে, তাই নয় কি? অত্যধিক টাকার প্রয়োজন কি আদতে এক ধরনের বিকৃতি? বিনামূল্যে প্রাপ্ত টাকার আদতেই কি কোনো মূল্য আছে? এও কি অন্যান্য ভাইরাসের মতো নয়? একই ধরনের প্রশ্ন রেখেছেন আরও একজন, নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি বলেছেন যে টাকার লোভের সঙ্গে যদি ভোগবাদের সম্পর্ক থাকে, তার কাণ্ডারি কারা? এই লোভ কি শুধুমাত্র মনস্তত্ত্ব দিয়েই ব্যাখ্যা করা যায়?
পুঁজিবাদ কি এই লোভকে বৃদ্ধি করার একটা হাতিয়ার নয়? পুঁজিবাদ কি এটাকে উৎসাহিত করছে না? আমি এই দুটি প্রশ্নকে একটু একসঙ্গে নেব এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আরো অনেকের কাছ থেকে এসেছে, তাদের প্রশ্নগুলোর নিরিখে একসঙ্গে উত্তরে পৌঁছানোর চেষ্টা করব। আমার প্রথমেই যেটা স্বীকার করে নেওয়ার সেটা হচ্ছে, ধরুন এই যে পুঁজিবাদ, কোন ধরনের অর্থনীতি সত্যিই আমাদের সমাজকে গঠন করতে পারে, আমরা মার্ক্সবাদ, পুঁজিবাদের যে নানান তত্ত্ব আছে, আমি তার বিশেষজ্ঞ নই। আর সত্যি কথা বলতে কি, মনস্তত্ত্ব দিয়ে সবকিছুর একমাত্র ব্যাখ্যা কখনোই হয়নি, আমি আপনার সঙ্গে একমত। কিন্তু মনস্তত্ত্ব দিয়ে আমরা মানুষের টাকার সঙ্গে আচরণ নির্ধারণ, তার লোভের চলনকে কিছুটা বোঝার চেষ্টা করতে পারি। তার সঙ্গে অন্যান্য মতবাদ নিশ্চয়ই জুড়বে। আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট এখানে বলা, এটা একটা ইন্টারডিসিপ্লিনারি ডায়ালগ। এখানে অনেক দিক থেকে বিষয়টিকে দেখা যেতে পারে। আপনাদের চিঠিও আমাদের সেদিক থেকে সমৃদ্ধ করেছে, অনেক দিক থেকে আপনারা প্রশ্ন রেখেছেন। সরোজ, আপনাকে একটা কথা বলি, এই যে প্রশ্নটা আপনি রেখেছেন ভারী গুরুত্বপূর্ণ, যে এটা কি একটা বিকৃতি নয়, এটা কি একটা ভাইরাস নয়। আমি বলবো খুব সতর্কভাবে না সরোজ, আমি এই অসুখের সঙ্গে তুলনা টানাটা থেকে বিরত থাকি, জানেন। তার কারণ যখনই আমি বলছি এটাকে একটা বিকৃতি, এটাকে একটা অসুখ, আমরা ধরেই নিই তার উপর আমার নিয়ন্ত্রণ থাকবে না। ধরুন কালকে আমার ঠান্ডা লেগে সর্দি জ্বর হবে কিনা, এটা তো পুরোপুরি আমি নিয়ন্ত্রণ করি না। আপনি বলতে পারেন যে হ্যাঁ, আপনি কতটা অনিয়ম করলেন, বৃষ্টিতে ভিজলেন কিনাতে কিছুটা হয়তো যুক্ত থাকতে পারে, পুরোটা তো থাকে না। তাহলে অসুখ যেহেতু আমরা নিয়ন্ত্রণ করি না, এই যে কোনো এই ধরনের আচরণ, সেটা লোভ হতে পারে, ঈর্ষা হতে পারে, আমরা যদি গোড়াতেই তাকে একেবারে অসুখের তকমায় ফেলে দিই, তাহলে আমরা ধরেই নিই যে আমরা তার কাছে বশ্যতা মেনে নিলাম, আমার আর কিছু করার ছিল না, কি করব, টাকার লোভ তো আমার অসুখ। তাহলে অসুখ বলে আমি অসুখের দোহাই দিয়ে সরোজ আরো অনেক দুর্নীতি করতে পারি। কিন্তু সেখানে কালকে যদি আমি ধরা পড়ি, আমার আইনজীবী বলতে পারে আহা ও তো অসুস্থ, এই ঢালটা দেব না। আমরা টাকার লোভকে একটু তার মনের চলন, তার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ দিয়ে বরং দেখার চেষ্টা করি, আসুন। এবং সেখানে এবার যে প্রশ্নগুলো উঠে আসছে, পুঁজিবাদের সঙ্গে সম্পর্ক আছে কিনা, ভোগবাদের সঙ্গে সম্পর্ক আছে কিনা, লোভ ব্যাপারটাই কি আগাগোড়া খারাপ নয়, আমরা একটু সামগ্রিকভাবে দেখার চেষ্টা করি। আমি অন্তত আমার ডিসিপ্লিন থেকে যেভাবে বুঝেছি সেই অনুসারে একটু এই বিষয়টিতে আলোকপাত করার চেষ্টা করব। অনেক সমাজ ব্যবস্থায় এটা মনে করা হয় কিছুটা লোভ ভালো, এটা সরোজকে বলবো, কারণ সরোজ এই প্রশ্ন রেখেছেন লোভ মানেই কি নেতিবাচক নয়। আপাত দৃষ্টিতে আমাদের সত্যিই তাই মনে হয়, কিন্তু অনেকে বলছেন যে যদি আমি অল্পেই তুষ্ট হয়ে যেতাম তাহলে তো আরো বেশি বিকাশের কথা ভাবতাম না। তারা এই যুক্তিও দিচ্ছেন যে যে রাষ্ট্র সেই অর্থে প্রথম বিশ্বের, যারা অনেক উন্নয়ন করেছেন, তারা যদি অল্পেই থেমে যেত তাহলে হয়তো অত দূর অব্দি পৌঁছতো না। এটা একটা যুক্তি বটে, কিন্তু তার উল্টো দিকে আরেকটা বক্তব্য চলে আসে, সেটা হচ্ছে আমার কাছে যে টাকা এলো, সে টাকাকে আমি কি সত্যি বাকিদের উন্নয়নে ব্যয় করলাম, নাকি আমার ব্যক্তি স্বার্থেই শুধুমাত্র ব্যয় করলাম। এইখানে আমার সিদ্ধান্ত গ্রহণের গল্প থেকে যায়। আমরা কি সত্যি সামগ্রিক উন্নয়নের কথা ভাবি যখন টাকা আমার কাছে আসে? এ কিরম জানেন, পোস্ট অফিস যদি মনে করে একটি চিঠিও বিলি করব না, সব আমার চিঠি, টাকা নিয়ে আমাদের অ্যাটিটিউডটা সেরকম হয়ে যাচ্ছে, এসব আমার উপার্জন ঠিকই, কিন্তু তার থেকে তো আমার আরো অনেক খাতে এটা যাওয়ার কথা ছিল। ওইখানে লোভ আমাদের আচ্ছন্ন করে দিচ্ছে। আমি পুঁজিবাদ নিয়ে যিনি প্রশ্ন রেখেছেন তাকে বলবো, বিভিন্ন গবেষণায় কথা উঠে এসেছে, জানেন, কনজিউমার সাইকোলজি নিয়ে যারা কাজ করছেন, যে খুব বেশি ভোগবাদে যদি আমি যুক্ত হয়ে যাই তাতে যে আমাদের মানসিক স্বাস্থ্যের বিরাট উন্নতি হয় তা কিন্তু নয়। এটা নানান সাইকোলজির গবেষণাতেও উঠে আসছে। আমি শিওর তার কিছু কাউন্টার পার্টস অন্যান্য ডিসিপ্লিনের রিসার্চেও নিশ্চয়ই থাকবে। তার সবথেকে বড় কারণ হচ্ছে আমি টাকা দিয়ে একটা কিছু কিনলাম, কিছু একটা পেলাম, নিজের মধ্যে খেয়াল করে দেখবেন পাওয়ার ঠিক পর মুহূর্তেই কিন্তু আমার আরও অন্য কিছু পেতে ইচ্ছে করছে। তার মানে এই পাওয়াটার যে আনন্দ সেটা বড্ড অস্থায়ী, সেটাতে আমি বেশিক্ষণ থাকতে পারছি না। এবার যেহেতু আবারও নতুন, এইখানে আমরা একটু আগে যেটা বলছিলাম, এক অতৃপ্ত তাড়না আমাকে একটা থেকে আরেকটার দিকে এগিয়ে নিয়ে চলে যাচ্ছে। এমন অনেক মানুষ আছেন যারা টাকা আসার সঙ্গে সঙ্গে নানানভাবে নানান ভোগে লিপ্ত হয়ে গিয়ে খরচ করে ফেললেন, এবার ধার করতে শুরু করলেন। তারপর ধার কার কাছ থেকে করছি এরও আর কোনো হিসেব রইল না। অমুকের থেকে টাকা নিয়ে তুষুককে মেটালাম, তুষুকের থেকে টাকা নিয়ে আরও একজনের কাছে দিলাম, আমার ধার কোনো দিন ফুরোচ্ছে না।
কারণ আমার আমদানি আর ব্যয়ের মধ্যে কখনো সাযুজ্য বিধান করার আমি চেষ্টা করছি না। শান্তি কি সত্যিই পাচ্ছি? ধরা যাক একটা দারুণ গয়না কিনলাম, পরে বেরোলাম, কেউ বললো হা অপূর্ব লাগছে, আরেকদিনও না হয় বললো অপূর্ব লাগছে, যে কটি জায়গায় যাওয়ার সবকটি জায়গায় পরে ঘুরে এলাম, সবাই একবার করে অপূর্ব অপূর্ব অপূর্ব। তারপর কি? তারপর যখন আমি এটা পড়ছি আমার তো একঘেয়ে লাগছে। আর প্রত্যেক দিন আমি নতুন করে একটা কিছু পড়ে যাব, সবাই করতালি দেবে, এমন তো নাও হতে পারে। তাহলে আমি যা খুঁজছি তা অস্থায়ী, যার মধ্যে দিয়ে খুঁজছি তাও অস্থায়ী। আদতে ভোগবাদের মধ্যে এইখানে একটা অতৃপ্তি থাকে। তৃপ্তি আমার, অতৃপ্তি মোর, আমরা রবীন্দ্রনাথের গানে শুনেছি। এইখানে আদতে কিন্তু একটা অদ্ভুত চক্র চলে, যার মধ্যে আমরা জুড়ে যাচ্ছি। নিথি প্রশ্ন রেখেছেন যে এই টাকার লোভ, এটা কি এক ধরনের অবসেশন? এটাকে কি আমরা অবসেশন বলতে পারি? অবসেশন থেকেই কি লোভ জন্মায়? নিথি যেরকম প্রশ্ন করেছেন যে অবসেশন কি কারণ নয় লোভ জন্মানোর ক্ষেত্রে? উনি বলছেন যে এই বিষয়টিকে আমরা কি কোথাও অবসেশনের আঙ্গিকেই দেখছি, যার ফলে একটি অপ্রয়োজনীয় জিনিসকেও তৎক্ষণাৎ প্রয়োজনীয়তার তালিকাভুক্ত করে ফেলছি। নিথি, অবসেশনকে যদি আচ্ছন্নতার নিরিখে দেখি, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই লোভ আমাদের আচ্ছন্ন করে, আমাদের আসক্ত করে। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার দিয়ে দেখবো না কিন্তু। এই কারণে এই বিভাজনটা আনলাম, কারণ অনেক সময় ওই যে রোগের নিরিখে দেখবার একটা প্রবণতা আমাদের চলে আসে, সেখানে আমরা নিজেদের আটকাবো। রোগ বলে দিলে কিন্তু আমার আওতায় নেইটাও যেন কোথাও আমার মধ্যে চলে আসবে, অন্যের মধ্যেও চলে আসবে। তবে অপ্রয়োজনীয় তো নয় নিথি, প্রয়োজন তো আছে। টাকার প্রয়োজন আমরা কেউ অস্বীকার করছি না। কোথায় তা প্রয়োজন আর কোথায় তাকে আমি প্রয়োজনাতিরিক্ত গুরুত্বপূর্ণ মনে করলাম, এইখানে বিভাজন রেখার প্রয়োজন আছে। আমরা অনেক সময় সেইটা গুলিয়ে ফেলছি। আমরা এই যে একটা লোভের বেড়াজালে ঢুকে পড়ছি, তার মধ্যে দিয়ে আমরা নিজের ঝুঁকি তৈরি করছি। আমার আদতে শান্তি পাওয়া হচ্ছে না, কারণ প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমার এটা হয়ে গেছে, এবার ওইটার দরকার, তার পেছনে আমি দৌড়চ্ছি। এবং আমি দুটো জায়গা এখানে আলাদা করে উল্লেখ করব। আমি যে টাকাটা পাচ্ছি তার বিনিময়ে আমার যা দেওয়ার ছিল আমি কি দিচ্ছি, নাকি আমি শুধুই একজন প্রাপক হয়ে রয়ে গেলাম? আমার তো দেওয়ারও কথা ছিল, আমি আমার দেওয়ারটুকু দিচ্ছি না, কিন্তু আমি আমার পাওয়াটুকু নিয়েই বেশি ভাবছি। দুই, আমি কিসের বিনিময়ে পেলাম, অ্যাট দ্য কস্ট অফ হোয়াট, এটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় লোভের জায়গায় দাঁড়িয়ে যখন আমার কাছে নিয়ে আসার চেষ্টা করি, কুক্ষিগত করার চেষ্টা করি, কিসের বিনিময়ে নিচ্ছি? অনেক মানুষের সমস্যা তৈরি করে নিচ্ছে কি দুর্নীতির মধ্যে দিয়ে যখন আমরা রোজগার করছি। অনেকের বঞ্চনার গল্প তো টাকার প্রতিটি নোটে লেগে থাকছে, ভাবছি না সে কথা আর, আমার পাওয়াটা তো হয়ে গেল। লোভ আমায় সেইখানে কোথাও আচ্ছন্ন করে দিচ্ছে। তাতে আখেরে আমার যে ভেতর থেকে খুব সুখ আসছে, শান্তি আসছে, তা কিন্তু নয়। বহু সময় কিন্তু আমরা এই কথাও দেখেছি যে আমি নিজে যেহেতু জানি আমি কোন পথে রোজগার করছি, কোন পথে টাকাকে আমি বাড়াচ্ছি, কোন পথে আমি টাকা ব্যয় করছি, আমি নিজেও তাই নিয়ে ভয়ে ভয়ে আছি। যেহেতু পথে গোলমাল আছে, তাই প্রতি মুহূর্তে আমায় দেখতে হচ্ছে এই বুঝি কেউ কাঁকড় ফেলে গেল, এই বুঝি কারোর কাছে ধরা পড়ে গেলাম। কি পরিমাণ মানসিক অশান্তি ভাবুন তো। সত্যি কথা বলতে কি, যে পরিমাণ টাকা পেলাম তাতে কি ভালো রইলাম, এই যে আমরা বোধ করছি টাকা দিয়েই সব পাওয়া যায়, এই ভাবনার মধ্যে কোথাও ভ্রান্তি আছে। সত্যি কি সব পাওয়া যায়? কত সময় তো আমরা দেখেছি আমাদের সমস্ত টাকা দিচ্ছি ডাক্তারবাবু ওকে বাঁচিয়ে দিন, হলো না তারপরেও। কত সময় তো দেখেছি যে আমরা অনেক প্রাচুর্যের মাথায় বসে রইলাম, কিন্তু যে মানুষটিকে পেতে চেয়েছিলাম তিনি অন্য কারুর হলেন। আমরা সম্পর্ককে সময়ই দিয়ে উঠতে পারলাম না, আমরা উপার্জনের পেছনে শুধু দৌড়ে গেলাম। উপার্জন প্রয়োজন, কিন্তু সেইটা দিয়ে সবটা পাওয়া হয় না। আমার এই পাওয়া না পাওয়ার গল্পতে আমি কাকে কোন চরিত্রে আদতে রাখলাম, সেখানে আমার আর একটু স্বচ্ছ হওয়ার প্রয়োজন আছে, সচেতন হওয়ার প্রয়োজন আছে। যা বলে আজকের পর্বটি শেষ করব, তাহলে এই যে কোথায় তাহলে শান্তি, কোথায় তাহলে মুক্তি? টাকা আমাদের সেই সামগ্রিক ভালো বোধ করায় না ঠিকই, কিন্তু আমি যদি এভাবে ভাবতে পারি যে আমার যা উপার্জন রইল, আমি যা পেলাম, তার আমার মতন করে কোথাও কোথাও এক ধরনের প্রয়োগ, এক ধরনের ব্যয় আমি রাখলাম, যেখান থেকে তোমার পাওয়াতেও আমার একটু আনন্দ আসবে। এভাবেও যদি ভাবি যাচ্ছে জীবন তো আমায় অনেক দিয়েছে, আমার যদি কৃতজ্ঞতা জীবনের প্রতি আসে, বিশ্বাস করুন উদারতা আসবে। উদারতার আগের ধাপে থাকে কৃতজ্ঞতা। আমরা টাকার বিষয়ে যদি সারাক্ষণ খুব অকৃতজ্ঞ আচরণ করতে থাকি,
যদি সারাক্ষণ মনে হতে থাকে যতটা পাওয়ার ছিল পেলাম না, আমার থেকে বেশি কিছু না কিছু কেউ না কেউ তো কোথাও না কোথাও পাচ্ছে, আমি যদি আমার তুলনায় সারাক্ষণ তাকেই রাখি, আমার পাওয়াটাও আমার কাছে যথেষ্ট প্রাপ্তি সুখ এনে দেবে না, আমার নিজের জীবনের প্রতি কৃতজ্ঞতা বাড়বে না, এবং এই লোভের বেড়া জালে আমি কখন কোথায় যে নিজেকে হারিয়ে ফেলব, সেখানে আমার এক বিরাট সংকট তৈরি হতে পারে। টাকার আসক্তি যেন আমাকে এই সত্যি থেকে বিমুখ না করে।